অবশেষে হাজির হলাম তোমাদের জন্য মোস্ট ওয়ান্টেড মুভি কুলের এক্সপ্লেনেশন নিয়ে। এখানে আছে মাফিয়াদের ভয়ঙ্কর খেলা আর টান টান অ্যাকশন। এক কুলি কীভাবে বন্ধুর মৃত্যুর প্রতিশোধ দিতে পুরো গ্যাংকে ছিন্নভিন্ন করে দেয় সেটাই আজকে দেখতে পারবে এই মুভির এক্সপ্লেনেশনে। মুভিটা না দেখলে বুঝতেই পারবে না যে মুভিটা কত অ্যাকশন, মারপিট আর এক্সাইটমেন্টে ভরা। তো চলো আর দেরি না করে ঢুকে যাই মূল গল্পে। মুভির শুরুতে দেখা যায় একজন লোক পুলিশের কাছে গোপন তথ্য দিচ্ছে। সে আসলে 1 বছর ধরে বিশাখাপত্তনম বন্দরে কুলির মতো কাজ করছে, কিন্তু কাজের আড়ালে সে পুলিশের ইনফর্মার। এই বন্দর কোনো সাধারণ বন্দর না, এখানে রাজত্ব করে কুখ্যাত স্মাগলার সাইমন জেভিয়ার সরকার থেকে পুরো বন্দর লিজ নিয়ে এটাকে স্মাগলিংয়ের রাজ্যে পরিণত করেছে। প্রতিদিন এখান থেকে কোটি কোটি টাকা স্বর্ণ, ঘড়ি আর ইলেকট্রনিক্স পাচার হয়। তার বিশাল সিন্ডিকেটে কাজ করে 14,000 মানুষ। প্রতিদিন ঢোকার সময় সবাইকে কড়া চেকিং করা হয়, এমনকি কোন ফোন পর্যন্ত নিতে দেওয়া হয় না। তখনই দেখা যায় সাইমনের ছেলে আর্জুন সরাসরি গ্যাংয়ে নামতে চায় না, তবে কাস্টম অফিসারে চাকরি দিয়ে বাবাকে নানাভাবে সাহায্য করে। আর পুরো বন্দরের নিয়ন্ত্রণ হাতে রাখে দয়াল। নাম দয়াল হলেও সে একেবারে দয়াহীন। বিশ্বাসঘাতক দেখলেই সে পরিবার সহ খতম করে দেয়। 6 মাসের বেশি সময় ধরে ইনফর্মার পুলির ভিতর থেকে সব খবর সংগ্রহ করে। আর শেষ দিনে কাজ শেষ হলে মিশন শেষ হতো। কিন্তু এর আগে আর্জুন দয়ালকে জানিয়ে দেয় বন্দরে একজন স্পাই আছে। তখনই দয়াল মাইকে ঘোষণা করে 137 নম্বর কুলিকে সামনে আনে। লোকটা ভয়ে ভয়ে বলে সে কিছুই জানে না, কিন্তু দয়াল প্রমাণ দেখায় যে তার পরিবারকে জিম্মি করে রাখা হয়েছে। সে অস্বীকার করতেই তার স্ত্রী সন্তানকে মেরে ফেলা হয়। রাগের লোকটা দয়ালের কলার ধরে, কিন্তু মুহূর্তেই কাবু হয়। তারপর সবার সামনে তাকে মেরে জাহাজের ক্রেনের সাথে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে অন্য কেউ কখনো স্পাই হওয়ার সাহস না করে। শেষে দয়াল সবাইকে সতর্ক করে দেয় আরেকজন ইনফর্মার বন্দরে লুকিয়ে আছে, যে তাকে ধরিয়ে দেবে তাকে দেওয়া হবে 2 কোটি টাকা পুরস্কার। এখান থেকে গল্পের আসল সংঘাত শুরু হয়। এরপর কাহিনী চলে যায় সরাসরি চেন্নাইতে। এখানে আমরা পরিচিত হই দেবা নামে এক ব্যক্তির সাথে, যার অধীনে আছে একটি বিশাল বোর্ডিং ম্যানশন। এই ম্যানশন থাকতে হলে ভাড়াটিয়াদের জন্য কঠিন কিছু নিয়ম মানা বাধ্যতামূলক। সবচেয়ে বড় নিয়ম হলো এখানে কেউ 1 ফোঁটাও মদ খেতে পারবে না, কারণ দেবা নিজেই গত 30 বছর ধরে কোনো অ্যালকোহল ছুঁয়েও দেখেনি। মদ খেয়ে সে ভীষণভাবে ঘৃণা করে। তার ব্যক্তিত্ব, কথাবার্তা, আচরণে এমন এক ধরনের দাঁত আছে যেটা থেকে ম্যানশনের সবাই ভয়ে চলে। আবার তার প্রতি আলাদা এক ধরনের সম্মানও থাকে। বছরে একদিন সবাই মিলে উৎসব করার সুযোগ পায়। এই দিনটার নাম রাখা হয়েছে ম্যানশন ডে। সারা বছর মদ খাওয়া নিষিদ্ধ থাকলেও এদিন সবাই ম্যানেজারকে অনুরোধ করে যেন দেবার কাছে থেকে একদিনের জন্য পারমিশন আনা যায়। শুরুতে ম্যানেজার রাজি না হলেও পরে সাহস করে দেবার সাথে কথা বলতে যায়। সবাইকে অবাক করে দিয়ে দেবা বলে সে রাজি, মদ খাওয়া যাবে, কিন্তু শর্ত হলো যে মদ লুকিয়ে এনেছে সব একত্র করো। তখন ভাড়াটিয়ারা লুকিয়ে রাখা বোতল বের করে বড় একটা পাত্রে ঢালে। এরপর দেবা নিজে চিয়াস বলে সেই পাত্রটাকে লাথি মেরে দোতলা থেকে ফেলে দেয়। মুহূর্তেই সবাই বুঝতে পারে দেবা বেঁচে থাকলে এখানে মদ খাওয়া যা অসম্ভব। উৎসব চলাকালীন দেবা হঠাৎ খবর পায় তার বন্ধু রাজশেখর মারা গেছে। সবকিছু ফেলে দ্রুত সে তার বাড়িতে যায়, কিন্তু শেষ বিদায় জানাতে গেলে রাজশেখর মেয়ে প্রীতি তাকে দেখে সাথে সাথে বেরিয়ে যেতে বলে। দেবা কিছুটা অপমানিত হলেও বাইরে বসে থাকে। একসময় সে দেখে রবি নামে এক লোক মদের বোতল হাতে কাছে আর বলছে এভাবে আর কত লাশ দেখতে হবে। তখন দেবার মনে সন্দেহ জাগে। সে রাজশেখরের আসল অটোপসি রিপোর্ট দেখতে চায়। রিপোর্ট হাতে পেয়ে সে অবাক হয়ে যায়। পরিবারকে বলা হয়েছে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, কিন্তু রিপোর্টে পরিষ্কার লেখা আছে বাড়ি কোনো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এখানে শেষ না, দেবা জানতে পারে রাজশেখরের 5 বছর আগে তার রিসার্চ সেন্টারে চাকরি ছেড়ে দিয়েছিল। তাহলে এতদিন সে কোথায় কাজ করতো, পরিবার চালাতো কিভাবে, এই প্রশ্নগুলো ঘুরতে থাকে দেবার মাথায়। দেবা আবার প্রীতির সাথে দেখা করে। প্রীতি এবার তাকে তাড়িয়ে দিতে চায়, কিন্তু দেবা মাত্র 2 মিনিট সময় নিয়ে তাকে অটোপসির রিপোর্ট দেখায়। এখানে স্পষ্ট লেখা আছে রাজশেখরের মৃত্যু একেবারেই স্বাভাবিক ছিল না। রাজশেখরকে যে মেরেছে সে শুধু এখানে থামবে না, এবার হয়তো তার পরিবারের দিকেও নজর যাবে। তাই দেবা প্রীতিকে সুরক্ষার আশ্বাস দেয়, কিন্তু প্রীতি বলে আমার বাবা মা তো আর ফিরে আসবে না, তুমি দয়া করে আমাকে শান্তিতে থাকতে দাও। তবুও দেবা জেদ ধরে জানায় রাজশেখর তার কাছে ভাইয়ের মতো ছিল, তাই প্রতিশোধ না নিয়ে সে থামবে না। দেবা রাজশেখরের পুরনো বন্ধু রবির খোঁজ পায়, তাকে বারবার প্রশ্ন করতে থাকে। অবশেষে রবি তাকে নিয়ে যায় গোপন জায়গায়, যেখানে গত 5 বছর ধরে রাজশেখরের কাজ চলছিল।
রবি জানায় রিসার্চ সেন্টারে থাকাকালীন রাষ্ট্রকরে প্রচুর পরিশ্রম করে এক অদ্ভুত চিয়া তৈরি করেছিল। এর মাধ্যমে মৃতদেহ মুহূর্তে ছায়ায় পরিণত হয়ে যেত। এতে প্রচলিত সৎকারের মতো পরিবেশ দূষণ হতো না। কিন্তু কর্তৃপক্ষ তার এই কাজকে অনুমোদন দেয়নি। ওরা আশঙ্কা করেছিল এই যন্ত্র যদি অপরাধীদের হাতে চলে যায় তাহলে সেটা ভয়ঙ্কর অস্ত্র হতে পারে। তাই অনুমতি দেওয়ার বদলে ওরা সরাসরি আবিষ্কারকে বাজেয়াপ্ত করে নিয়ে যায়। এতে রাষ্ট্রকর একেবারে হতাশ হয়ে পড়ে, আর কি করবে সেটাও ভেবে পায়নি। এদিকে ঠিক সেই সময় সাইমন তার গ্যাংস্টার জীবনে ভয়ানকভাবে বেড়ে উঠেছিল। সিন্ডিকেটের নিয়ম ভেঙে সে প্রচুর চোরাচালান শুরু করে আর অল্প সময়ে অঢেল টাকা কমাতে থাকে। এত অন্য গ্যাং লিডাররা সন্দেহ করতে শুরু করে সে এত দ্রুত শক্তি আর সম্পদ পেল কিভাবে। তারা সবাই মিলে সাইমনকে শেষ করে দিতে চাইলেও একের পর এক প্রতিপক্ষ সে নিজেই খতম করতে থাকে। আর যখনই বিপদে পড়ে তখনই পাশে এসে দাঁড়াতো দয়াল। এক যুদ্ধ দয়াল নিজের ছুরির আঘাত খেয়ে সাইমনকে বাঁচিয়েছিল। সেই রাতে দুজনে মিলে প্রতিপক্ষের উপর ঝড় তুলেছিল। এক রাতে প্রায় 22 জনকে শেষ করে তারা। এতগুলো লাশ একসাথে সামলানোতে তখন সাইমনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। অর্জুন জানায় সে কাস্টম এক বিজ্ঞানী রেখেছিল, একটা বিশেষ চেয়ার বানিয়েছিল যেটা কয়েক মুহূর্তে মৃতদেহ ছাই করে ফেলতে পারে। খবর শুনে সাইমন সরাসরি রাজশেখরের কাছে যায়। প্রথমে রাজশেখর রাজি না হলেও তার পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়। পরে সে রাজি হয়ে যায় সাহায্য করতে। এক রাতে প্রীতিকে পাশে নিয়ে সে 22টা মৃতদেহ ওই চেয়ারে গলিয়ে দেয়। তখন সাইমন জানিয়ে দেয় এখন থেকে যখনই লাগবে তাকে এই কাজ করতে হবে, নইলে সে ফেঁসে যাবে। এরপর রাজশেখরকে গোপনে এক অফিসে বসানো হয় যেখানে নিয়মিত দেহ গায়ে পড়ার কাজ চলতে থাকে। কিন্তু রাজশেখর মারা যাওয়ার পর বিপদে পড়ে সাইমন, কারণ এই যন্ত্র চালাতে জানে শুধু তার মেয়ে প্রীতি। তাই দয়ালকে পাঠানো হয় প্রীতিকে তুলে আনতে। হোস্টেলে গিয়ে তারা জোর করতে চাইলে দেবা এসে হাজির হয়। সে একাই 20 জনের মতো গুন্ডাকে ধোলাই করে ফেলে। সে জানায় চাইলে তো আমি মেশিন চালাতে পারি, অথচ বাস্তবে দেবা যন্ত্রটার কিছুই জানে না। তবুও দেবা প্রীতিকে নিয়ে দয়ালের সামনে যায়। তার আসল লক্ষ্য ছিল গ্যাংয়ের ভেতরে সবকিছু বোঝা। দয়াল দেবাকে তাকে বিশ্বাসই করতে চায় না। সত্যিই কি দেবা একা এত লোকে মেরেছে? আবার গ্যাংয়ের কেউ কেউ ভাবতে থাকে হয়তো দেবা পুলিশে কাজ করে। সেই সময় সাইমন বারবার চাপ দেয় একজন অপারেটর তাড়াতাড়ি খুঁজে আনার জন্য। এই সময় এক ব্যক্তি দেবার উপর ঝাঁপাতে আসে। দেবা তাকে কাবু করে টেবিলের কাছে ধরে রাখে। তারপর দয়ালকে বলে যদি সে তার কথা বিশ্বাস না করে তো সে চলে যাবে। মুখ বাঁচাতে দয়াল বাধ্য হয়ে দেবাকে গোপন কক্ষে নিয়ে যায়। সেখানে এক মৃতদেহ বসিয়ে মেশিন চালানোর চেষ্টা করতে বলে। দেবা প্রীতিকে ফিসফিস করে অপারেটিং পদ্ধতি জিজ্ঞাসা করে। প্রীতি কেবল কয়েক বছর আগে দুবার ওই রুমে গিয়েছে, ঠিক মনে নেই কিভাবে চালু করতে হয়। বহুবার চেষ্টার পর দুজনে মিলে মেশিন চালু করতে সক্ষম হয়। দেহ ছাই হয়ে গেলে দয়াল খুশি হয়। এরপর থেকে দেবা ও প্রীতি মিলে মেশিন চালায় আর দেবা গোপনে তদন্ত চালিয়ে নেয়। এই সময় অর্জুন খুঁজে পায় গ্যাংয়ের এক লোক গোপনে পুলিশের সঙ্গে দেখা করেছে। খবর পেয়ে দয়াল তাকে ধরে রাখে এবং একটি প্যারাক তার হাতের মধ্যে ঢুকিয়ে ফেলা হয়, কিন্তু মেরে ফেলে না, জীবিত রেখে বিভিন্নভাবে টর্চার এবং মারতে থাকে। এমন সময় দেবা বুঝতে পারে রাজশেখরের মৃত্যু সাইমনের হাতে ঘটেনি, কারণ সে গ্যাংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাহলে আসল খুনি কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে এখন দেবার যুদ্ধ শুরু হবে। দেবা প্রীতিকে আগে বলল এখন আর বেশি দিন থাকা তার জন্য নিরাপদ নয়, তাই চলে যাওয়াই ভালো। কিন্তু প্রীতি কিছুতেই রাজি হলো না। তখন দেবা তাকে প্রশ্ন করলো শুধু টাকার জন্যই কি এই বিপজ্জনক কাজ চালিয়ে যাবে? প্রীতি জানালো বাবার মৃত্যুর পর 3 বোনের পড়াশোনা ও ভবিষ্যতের দায়িত্ব তার উপর, তাই বাধ্য হয়ে পথে থাকতে হচ্ছে। দেবা তখন নিজের উপার্জিত টাকা তাকেও দিতে চাইল, কিন্তু প্রীতি নিতে চাইল না। কিন্তু দেবা বুঝালো তোমার বাবা আমার জন্য যা করেছে তার কাছে এই টাকা কিছুই নয়। সেখানে দেবা আবারও অনুরোধ করলো প্রীতিকে বোনের কাছে ফিরে যেতে। এমন সময় দয়ালের ফোন এলো। সে স্পষ্ট জানিয়ে দিল প্রীতিকে নিয়ে আসতে হবে, কারণ এটা সাইমনের আদেশ। বাধ্য হয়ে দেবা তাকে নিয়ে দেখা করতে গেল। সাইমন প্রথমে অবাক হয়ে বলল আরে তোমাকে কোথায় যেন আগে দেখেছি, কিন্তু দেবা ভান করে সব বেরিয়ে গেল। সাইমন বিষয়টা আর পাত্তা দিল না। এরপর সে দুটো মৃতদেহ দেখালো, কিন্তু তাদের মধ্যে একজন দেখে দেবার চোখ কপালে উঠল, কারণ সেটা আর কেউ নয়, দয়াল নিজেই। আসলে আগের দিকে সাইমন ঋষিকে মারেনি, বরং নিজেই ডান হাত দয়ালকে হাতুড়ি দিয়ে খুন করেছে। এই টুইস্ট দেখে দেবা হতবাক হয়ে গেল। তারপর সাইমন ঘোষণা করলো কোর্টে ঝুলানো বোর্ডে যে আগে হাত দিতে পারবে তাকে 2 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। মুহূর্তেই সবাই হুলস্থুল মেতে উঠল, আর একজন শেষমেশ পুরস্কার পেয়ে গেল।
তবে দয়ালের বডি পোড়াতে বলল না সাইমন, বরং নির্দেশ দিল কাছের কবরস্থানে দাফন করতে, কারণ এই মৃত্যুতে সে পুলিশ ডিপার্টমেন্টের কাছে বার্তা হিসেবে পৌঁছে দিতে চায়। দেবা ও প্রীতি তাই গোপনে বডিগুলো কবরে নিয়ে গেল, কিন্তু চলে আসার সময় হঠাৎই দেখা গেল মাটির নিচ থেকে দয়ালের হাত বেরিয়ে এলো, মানে দয়াল এখনো পুরোপুরি মরেনি। দেবা কবর থেকে দয়ালকে টেনে বের করে, মাটির কাদামাটি ছেড়ে দয়াল কেঁদে বলে, 5 বছর ধরে পরিবারের মুখ দেখেনি, আমার 2টা ছোট বাচ্চা আছে, জীবন বাঁচাতে সাহায্য চায়। দেবা ফোনে সাইমনের এক লোকে জানায় দয়াল বেঁচে আছে। সেই লোক পরে বলে দয়ালের নামে 200 কোটি টাকা আছে, আমরা আগে এই টাকা ভাগাভাগি করব, পরে সাইমনকে এই কথা বলবো। খবরটা পরে সাইমন কিভাবে জানি জানতে পারে এবং রেগে দেবাকে ফোন করে, যদি তুমি দয়ালকে মারো তোমার জন্য একটা বড় উপহার আছে। ল্যাপটপ ভিডিও চালানোর পর দেখা যায় দয়ালই রাজশেখরের ওপর আঘাত করেছে। রাজশেখর শেষ মুহূর্তে কোনো কিছু বলেছিল। দেবা বুঝতে পারে দয়ালই আসল খুনি। দেবা দয়ালকে সরাসরি মারে না, বরং গোপনে টেনে তুলে নিরাপদে পাঠায়, কারণ যদি দয়াল পুলিশে গিয়ে সবকিছু বলে দিত সাইমনের পুরো নেটওয়ার্ক বিপদে পড়তো। দয়ালকে ট্রেনে ওঠানোর পর দেবা প্রীতিকে পাশে রাখে। তখন দয়াল বলে সে এই রেল স্টেশন পার করতে হলে একজন তার সাথে যেতে হবে। তখন দেবা যেতে চাইলে প্রীতি বলে আমি যেতে পারবো, তাকে আমি রেল স্টেশন পার করে দিয়ে পরে আবার আমি চলে আসবো। তখনই দয়াল প্রীতিকে জিম্মি করে। তখনই দেবাকে দয়াল ফোন করে এবং দেবা বলে তোমার কানে আমার বন্ধু কি বলেছিল। তখন দয়াল বলে পাওয়ার হাউস। এই পাওয়ার হাউসের রহস্য জানতে হলে ফিরে যেতে হবে অনেক বছর আগে, সেখান থেকেই আসল কাহিনী শুরু। দেবা তখন পোর্ট ইউনিয়নের কুলিদের লিডার ছিল। সেই সময় সে প্রায় সব মারামারি লড়াইয়ে সরাসরি অংশ নিত। বন্ধু রাজশেখর সবসময় তাকে সাপোর্ট দিত। দেবা রাজশেখরের বোনের প্রেমিকাও ছিল। এ কারণে প্রীতিকে দেবার হাতে একটি ছবি দেওয়া হয়েছিল, রাজশেখরের বোনের সাথে দেবার শেষ স্মৃতি। প্রীতির মা এবং দেবার প্রেমিকা দুজনই এক মর্মান্তিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা যায়। 30 বছর আগে রাজশেখর দেবাকে কোনো অ্যালকোহল গ্রহণ না করার প্রতিশ্রুতি দেয়। সেই থেকে দেবা কখনো মদের বোতল স্পর্শ করেনি, কিন্তু আজ সাইমনের এক অফারে দেবা মদের বোতল হাতে নেয়। অদ্ভুত ভঙ্গিতে মদ নিজের দাড়িতে মেখে খেতে শুরু করে। সেই সময় সে লোকটি এগিয়ে আসে, যিনি দেবাকে দয়ালকে বাঁচাতে বলেছিল। সে জানায় দেবা প্রীতির সাথে ডিল করে দয়ালের সঙ্গে কিছু করেছে। যদি দেবা সেটা না বলে সে দেবাকে শেষ করে দেবে। দেবা কোনো জবাব না দিয়ে লোকটির বুক বরাবর তলোয়ার চালিয়ে দেয়। সাইমন পিস্তল ধরলেও দেবা জানায় লোকটি তাকে দয়ালকে বাঁচাতে বলেছিল। সাইমন বলে ঠিক আছে, কিন্তু কখন মরবে সেটা কেবল আমিই ঠিক করব। দেবা তার কথায় পাত্তা না দিয়ে সোজা হেঁটে বেরিয়ে যায়। সাইমনও মারতে পারে না, কারণ দেবার আচরণ তাকে আগেও কোথাও দেখেছিল এবং এটা মনে বারবার খটকা দেয়। দেবা বাইরে বেরিয়ে আসার পর দয়াল ফোন করে বলে পৃথিবীর সবার চোখে আমি এখন মৃত, তাই তোমাকে আমার কথা মতো চলতে হবে। প্রীতি জিম্মি থাকায় দেবা আদেশ মেনে নিল। তখন দয়াল প্রীতির সামনে সব খুলে বলল কিভাবে সে রাজশেখরকে হত্যা করে। দয়ালের কথা জানা গেল রাজশেখর সাইমনের কাছে কাজ করতে গিয়ে গোপন তথ্য জোগাড় করে একটি ফাইল তৈরি করেছিল। তা পেয়ে দয়াল তাকে অনেক বেশি টর্চার করে। রাজশেখর শেষ কথায় দয়ালকে বলেছিল তার মৃত্যু যেন ন্যাচারাল লাগে, না হলে পাওয়ার হাউস নামের কোনো ব্যক্তি এসে বড় বিপদ ডেকে আনবে। দয়াল শেষমেশ তাকে মারতে বাধ্য হয়। দয়াল প্রীতিকে ধরে রেখে দেবাকে তার নির্দেশ মতো বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ওই গোপন ফাইলটি বের করতে বলল। একটা সিক্রেট বোল্ট পর্যন্ত নিয়ে যেত। বোল্টের সামনে গেলে দেবার সামনে অর্জুন এসে পড়ে। দেবা অর্জুনকে বলল রাজশেখরের ইন্স্যুরেন্স পেপার নিতে এসেছে এখানে। তখন অর্জুন বলল ঠিক আছে, এগুলো বাদ দেন, আপনার সাথে কিছু জরুরি কথা আছে, কখন ফ্রি আছেন। তখনই দয়াল দেবাকে ফোন করে নির্দেশনা দিতে থাকে এবং দেবাকে একটি সিক্রেট রুমে যেতে বলে এবং পাসওয়ার্ডও বলে দেয়। পরে দেবা সেই সিক্রেট রুমে ঢুকে দেখলো সেখানে আছে সেই পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি আর তাকে পাহারা দেওয়া গ্যাংস্টাররা। তারা দেবাকে বলতে শুরু করে তুই এখানে, আমরাও তোর কাছে যেতে চেয়েছিলাম। তখন গ্যাংয়ের লিডার বলতে শুরু করে এই যে দেখ পুরস্কারপ্রাপ্ত যে লোকটা, তাকে আমরা ধরে ফেলেছি, ও 2 কোটি টাকা পেয়েছে, আমরা ও টাকা নিয়ে বসকে বলবো পুলিশের ইনফরমার। তখন বস আমাদেরকে 2 কোটি টাকা আরও বেশি দেবে। বস অফিসে আসতে আরও 4-5 দিন বেশি সময় লাগবে, তুই ততদিন একে তোর ল্যাবে রাখ। তুই যদি আমাদের সাথে থাকিস তাহলে তুই 40 লাখ টাকা পাবি। দেবা সম্মত হলো। তখনই যে পুরস্কারপ্রাপ্ত লোকটাকে গাড়িতে ওঠার সময় দেবাকে সন্দেহ করতে শুরু করে গ্যাংয়ের লিডারটা। যখন পাসওয়ার্ডের উৎস নিয়ে সন্দেহ জাগে তারা দেবাকে জিজ্ঞাসা করে তোর কাছে বোল্টের পাসওয়ার্ড কিভাবে, এবং দেবা ঠিকমতো উত্তর না দিলে তারা ধারালো অস্ত্র নিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ে।
পরে দেবা একে একে সবাইকে মারতে শুরু করে এবং শেষে গ্যাংস্টার লিডারকে মেরে ফেলে। তখন পুরস্কারপ্রাপ্ত সেই লোকটা দেবাকে বলতে শুরু করে, এই সাইমন শুধু ছোটোখাটো ব্যবসায়ী বা পাচারকারী নয়, আমাকে আসলে এরা কেন ধরে রেখেছিল জানেন? আমি এখান থেকে ওদের ফাইল ডকুমেন্ট সব চুরি করে নিয়ে যেতে চেয়েছিলাম। এই ফাইলের মধ্যে কি আছে জানেন? এটার মধ্যে সাইমনের মেন ব্যবসার ডকুমেন্ট ও ফাইল রয়েছে। এই ডকুমেন্টে বিভিন্ন ক্লায়েন্টের নাম নাম্বার দেওয়া আছে, তাদের সাথে এসে ব্যবসা করে হার্ট ট্রান্সফার ও কিডনি লিভার ট্রান্সফারিং। এখানে যে সকল কুলি কাজ করে তাদেরকে প্রথমে ভালোভাবে মেডিকেল চেক আপ এবং ভালো খাওয়া দাওয়া করায়। যাদের সাথে ক্লায়েন্টের হার্ট ও কিডনি লিভার অন্যান্য অংশ মিলে যায় তখন এসেই তাদেরকে মেরে সেই অঙ্গ প্রত্যঙ্গ খুলে নেয় এবং ক্লায়েন্টকে দিয়ে থাকে, তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে। এটার জন্য আমার বস আমাকে এখানে পাঠিয়েছিল, কিন্তু সাইমনের লোকেরা ততক্ষণ আমাকে ধরে ফেলেছে। দেবা বলে, আমি তোকে বাঁচিয়েছি, তাই তুই আমার কথা মতো এখন শুনবি। দেবা বলে, আমি তোকে বাঁচিয়েছি, তাই তুই এখন আমার কথা শুনবি। এই লাশগুলোকে সব গায়েব করে দে। দেবা এবার বুঝতে পারে দয়াল এই ফাইলের জন্য তাকে এখানে পাঠিয়েছে। পরে দেবা একটি সিক্রেট গোয়েন্দার মাধ্যমে জানতে পারে দয়াল আসলে কে, সে কি করতো, কিভাবে সে এখানে এসেছে, সব কিছু সেই সিক্রেট লোকের মাধ্যমে জানতে পারে। পরে দেবা তার লোককে দয়ালের পিছে লাগিয়ে দেয় এবং কোনো কিছু করতে মানা করে, জাস্ট তাকে ফলো করতে বলে। প্রীতিকে সেই লিটারালি কুকুর বাঁধা চেন দিয়ে বেঁধে রেখেছিল। দেবা তখন কিছুই না করে পুরো পরিকল্পনা শেষ পর্যন্ত পৌঁছাতে চায়। সে অর্জুনের সঙ্গে দেখা করে, অর্জুনকে গাড়িতে উঠতে বলে এবং বলে, আপনি না আমাকে কি জানি কথা বলবেন জরুরি। তখন অর্জুন গাড়িতে উঠে নিজের কথাটা বলতে শুরু করে। দেবাকে বলল সে তার প্রেমিকাকে বিয়ে করতে চায়, কিন্তু সাইমনকে কিভাবে বলবে জানে না, তাই দেবাকে সাহায্যের অনুরোধ করলো। হঠাৎ দয়াল ফোন করে, অর্জুনকে পিস্তল দিয়ে খতম করতে বলে। দেবা বোঝানোর চেষ্টা করে অর্জুন এই গ্যাংয়ের ভিতরে সবচেয়ে নির্ভরযোগ্য ছেলে, তাকে মানলে সমস্যা হবে। কিন্তু দয়াল প্রীতিকে মেরে ফেলার হুমকি দিলে দেবা বাধ্য হয়ে গাড়ি অন্য পথে চালায়। অর্জুন বুঝতে পারে দেবা কি করতে চাচ্ছে। সে বলল, অনেকদিন ধরে আমি এই গ্যাং থেকে বেরোতে চেয়েছিলাম, বাবা সাইমন বাধা দিয়েছিলেন, কিন্তু দেবার হাতে আমাকে মরতে হবে এটা আমি কোনোদিন ভাবিনি। দেবা অর্জুনকে নদীর তীরে নিয়ে আসে, সেখানে তার প্রেমিকা অপেক্ষায় ছিল। দেবা তাকে মারার বদলে বলে, পালিয়ে গিয়ে নতুন জীবন শুরু করো। অর্জুন অবাক হলেও কৃতজ্ঞ হয়ে পালায়। এদিকে সাইমন বিদেশি মেম্বারদের মিটিংয়ে ব্যস্ত, পরে মিলন দাহা নামের অন্য মাফিয়াকে দেখবে। হঠাৎ খবর আসে অর্জুন দেবার সঙ্গে গাড়ি করে কোথায় যাচ্ছে। দেবা অর্জুনকে ছেড়ে দেয়। সাইমন কল করলে অর্জুন মিথ্যা বলে, আমি পার্টিতে আছি। এরপর অর্জুন প্রেমিকার সঙ্গে পালানোর প্রস্তুতি নেয়। খবর দ্রুত দয়ালের কাছে পৌঁছে যায়। দয়াল ভিডিও কল করে দেবাকে হুঁশিয়ার করে প্রীতিকে 15 তলা থেকে ফেলে দেওয়ার হুমকি দেয়। দেবা প্রথমে প্রীতিকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু হঠাৎ তার গলা স্বর বদলে যায়। দয়াল চমকে ওঠে যখন দেবার মুখে তার আসল নাম উচ্চারণ করে। এরপর দেবা দয়ালকে নির্দেশ দেয় তার লোকদের পাঠিয়ে চেক করতে ওই সিক্রেট বোল্টে কোনো কিছু আছে কিনা। দয়াল জানে দেবা আগে থেকে সব ফাইল গায়েব করে দিয়েছে। প্রীতিকে জিম্মি করার পাশাপাশি দেবা প্রীতির বোনকে উদ্ধার করে নেয়, কিন্তু দয়ালকে হুমকি দিলে দেবা এবার একটা চমক দেখায়। দেবা যখন অর্জুনকে ছেড়ে দেয় তখনই খবর দয়ালের কাছে পৌঁছায়। দেবা বুঝে খবরটি অর্জুনের প্রেমিকায় লিক করেছে। সেখানে শুধু অর্জুন এবং সেই মেয়েই ছিল। দেবা তার পরিচয় তৎক্ষণাৎ পায়। মেয়েটি হলো দয়ালের স্ত্রী কল্যাণী। সে মিশনে দয়ালের সাথেই সহযোগী। দেবা অর্জুনকে বের করার আগে কল্যাণীকে ইলেকট্রিক চেয়ারে বেঁধে রাখে এবং সেই দৃশ্য দয়ালকে দেখানোর পর দয়াল পুরোপুরি ভীত ও ইতুরের মতো হয়ে যায়। তারপর প্রীতিকে ছেড়ে দেয়, কিন্তু প্রীতি যাওয়ার আগে দয়ালকে একটা থাপ্পড় মারতে চায়। তখনই দেবার নির্দেশে দয়ালকে থাপ্পড় মেরে তাকে কুকুরে চেন পরায় গলাতে। তারপর প্রীতিকে দেবা বলে, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, তুমি দ্রুত গাড়িতে উঠে এখান থেকে চলে যাও। তখনই দেবা রাজশেখরের বন্ধু রবিকে কল্যাণীর পাহারায় রেখে যায়। রবি তাকে জানায় যদি কেউ পুরনো ল্যান্ডলাইনে ফোন করে কুলির নাম্বার জানতে চায় তাহলে তুমি মনে করবে সেই তোমার ছেলে অথবা মেয়ে। রবির মুখে কথা শুনে দেবার মন কেঁপে ওঠে। সে আবেগে বাঁচতে শুরু করে। প্রথমে সে অবিলম্বে ম্যানশনে ফোন করে জানতে চায় তার ল্যান্ডলাইনে কেউ ফোন করে কুলির নাম্বার জানতে চেয়েছিল কি। ফোন চেক করে লক্ষ্য করে এমন কোনো কল এখনও পৌঁছেনি। দ্রুত ম্যানশনের দিকে রওনা দেয়, কারণ সে জানে সেই সময় ম্যানশনে সাইমনের লোকজন এসে ঢুকেছে। দেবা সেখান থেকে যাওয়ার পরেই কল্যাণী হঠাৎ করে জোরে জোরে কাঁদতে শুরু করে। তার কান্না দেখে প্রথমে অর্জুন রাগে সইলেও পরে মৃদু হয়ে তার কাছে গিয়ে হাতের ও পায়ের তালা খুলে দেয়। রবি নিষেধ করলেও অর্জুন কল্যাণী সব বাঁধন খুলে দেয়। ভালোবাসার কাছে তর্ক বেশি টিকে না। কল্যাণী মুক্ত হয়ে তাকে জড়িয়ে ধরে।
কিছুক্ষণ পরই আচমকা অর্জুনকে দূরে ঠেলে দিয়ে গাড়ির গেটের সাথে বাড়ি দিতে শুরু করে। পরে দেবার সকল লোককে মারতে শুরু করে, খারাপ করে ফেলতে শুরু করে সকলকে। বিশ্বাসঘাতকতার ছোঁয়া দেখা দেয়। তারপর কল্যাণী রবিকে সেই চেয়ারের সাথে বেঁধে ইলেকট্রিক শকের মাধ্যমে পুড়িয়ে ছাই করে দেয়। আলাদা করে বলা ভালো, কল্যাণী আসলে দয়ালের স্ত্রী নয়, সে মিশনের এক কৌশল অংশীদারি। পুলিশের সিলেকশনে তারা দুজনে মিলে এই ইনফরমারের কাজ পেয়েছিল। তারা ভেবেছিল এই কাজের সকল তথ্য ও অর্থ দিয়ে দিলে পরে পুলিশ সব কিছু নিয়ে তাদেরকে মেডেল দিয়ে দিবেন, এতে তাদের কোনো উন্নতি হবে না ভালো। তাই তারা একটি পরিকল্পনা শুরু করে, যা 5 বছরও পরিকল্পনা শেষ হয়নি। রাজশেখরের হত্যার পটভূমিতে দয়াল তাকে শেষ করে। এই খবর জানতে পেরেই রাজশেখরকে মেরে ফেলে দয়াল, যাতে আর কেউই এই সিক্রেট না জানে। ফলে শুধু তারা দুজনেই লাভ করতে পারবে এই অর্থ। কল্যাণী যখন মুক্ত হলো তখন সে তৎক্ষণাৎ দয়ালকে জানায় সে বেরিয়ে পড়েছে। খবর পেয়ে দয়াল দেরি না করে প্রীতিকে ধরার জন্য পেছনে ছুটে পড়ে। দেবার লোকেরা প্রীতিকে অনেক দূর নিয়ে গিয়েছিল। দয়াল একজনের কাছ থেকে বাইক ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে তাদের ধরার চেষ্টা করে। তাদের গাড়ির কাছে গিয়ে চলন্ত অবস্থায় গাড়িতে ঢুকতে গিয়ে ভীষণ ধস্তাধস্তি হয়। গাড়িটি কন্ট্রোল হারিয়ে সড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। দয়াল প্রীতিকে ধরতে এগিয়ে গেলে দেবার লোকেরা তার পথ আটকে দেয়। তখন দয়াল তাদেরকে নির্মমভাবে হামলা করে, একে একে মারাত্মক অবস্থায় শেষ করে দেয় সকলকে। তবে সবাইকে খতম করার আগে এক গ্যাং মেম্বার প্রীতিকে নিয়ে পালাতে সক্ষম হয়। তারা দুজন দ্রুত একটা ট্রেনে উঠে পড়ে, কিন্তু অল্প সময়ের মধ্যে দয়াল সেই ট্রেনে হাজির হয়। এরপর সে প্রীতিকে ধরার জন্য এগিয়ে যেতে থাকে, কিন্তু ট্রেনের প্রতিটা বগিতেই দেবার লোকেরা আগে থেকেই ছিল। সবাই মিলে দয়ালকে আটকে দেওয়ার চেষ্টা করে। দেবার লোকের পাশাপাশি অন্যান্য ট্রেনের যাত্রীরা দয়ালকে আটকানোর চেষ্টা করে, অথচ একে একে তারা প্রত্যেকেই দয়ালের হাতে শেষ হতে থাকে। যেন দয়াল আর মানুষ নেই, একেবারে জীবন্ত রাক্ষসের রূপ নিয়েছে। ওদিকে দেবা নিজের ম্যানশনে ফিরে এসে দেখে প্রীতির 2 বোন সুরক্ষিত আছে। এটা দেখে সে হাত ছেড়ে বাঁচলেও নতুন বিপদ সামনে আসে, কারণ সাইমনের লোকেরা ইতিমধ্যে সেখানে ওত পেতেছিল। সাইমন সিক্রেট রুমে ঢুকে দেবা তাণ্ডবের ফুটেজ দেখে নিয়ে তাকে শেষ করার জন্য নিজের বাহিনী আগে থেকে প্রস্তুত করে রেখেছিল। দেবা এবার ভয়ঙ্কর লেভেলে লড়াইয়ের মুডে ঢোকে। প্রথমে সে মিউজিক সিস্টেম প্রচণ্ড ভলিউমে গান চালু করে দেয়, যাতে লড়াইয়ের আওয়াজ প্রীতির বোনদের কানে না পৌঁছায়। তারপর শুরু হয় হাফ ডার্টি ফাইট, এমন মারাত্মক অ্যাকশন যেন যে কোনো মার্শাল আর্ট ফিল্মকেও হার মানাবে। দেবা একাই সাইমনের সব লোককে গুড়িয়ে দেয়। এদিকে দয়ালও একে একে দেবার সঙ্গীদের শেষ করে প্রীতির একেবারে কাছে পৌঁছে যায়। তখন অসহায় অবস্থায় প্রীতির মনে পড়ে যায় রাজশেখরের বহু আগের বলা সেই কথা, যদি আমি না থাকি আর কোনোদিন বিপদে পড়ো তবে আমার ফোনে সেভ করা নাম্বারে কল দিয়ে কুলি নম্বর 582 বললে একজন তোমাকে বাঁচাতে আসবে। আর কোনো উপায় না দেখে প্রীতি ঠিক তাই করে। সে রাজশেখরের নির্দেশ মতো ওই নাম্বারে কল করে কুলির নম্বর বলে সাহায্য চায়। কিন্তু প্রীতির অজানাই ছিল যে লোকটা সাহায্য করতে আসবে সে আর কেউই নয়, দেবা নিজেই। সেই সময়ে ম্যানশনে সাইমনের গ্যাংয়ের সাথে তুমুল লড়াই চলছিল। দেবার ফোন বেজে উঠলেও ব্যস্ত থাকার কারণে সে ধরতে পারছিল না। অবশেষে সব গ্যাংস্টারকে শেষ করে ফোন ধরতেই ওপাশ থেকে প্রীতির কণ্ঠ শুনে তার বুক কেঁপে ওঠে। প্রীতি কুলির নম্বর বলে যখন সাহায্য চায় তখন দেবা বুঝে ফেলে সেই আসলে তার নিজের সন্তান। কিন্তু ঠিক সেই মুহূর্তে দয়াল প্রীতির গলা চেপে ধরে। দেবার সঙ্গীরা অনেক চেষ্টা করে তাকে আটকাতে পারে না। ওদিকে ফোন লাইন কেটে গেলে দেবা পাগলের মতো হয়ে যায় আর উন্মুক্তভাবে সাইমনের বাকি লোকদের খতম করে থাকে। এদিকে ট্রেনের ভেতরে দয়ালের সাথে দেবার আরেক সঙ্গীর মারামারিতে প্রীতির ফোনটা ছিটকে রেল লাইনের বাইরে পড়ে যায়। লোকটা সে চেষ্টা হিসাবে প্রীতিকে বাঁচাতে দয়ালকে নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেয়। এরপর দেবা বারবার প্রীতির ফোনে কল দিলেও ফোনটা রেল লাইনে পড়ে থাকার কারণে আর সেটা রিসিভ হয় না। দেবা এক হাতে ফোন ধরেই অন্য হাতে সাইমনের লোকজনদেরকে শেষ করে দেয়। একাই ম্যানশনের বাইরে থেকে হামলাকারীদের কুচিয়ে ফেলে। ওই সময় দয়াল দেবা শেষ এক সঙ্গীকে ধরে নিহত করে এবং কল্যাণীকে ফোন করে, বলে প্রীতি ছুটে গেছে, যদি তাকে ধরতে না পারি তোমার কাছে থাকা পাসপোর্ট, স্বর্ণ, কাগজপত্র আর ফিরে পাবে না। কল্যাণী বলে সে ডকুমেন্ট কোথায় আছে জানে এবং দয়ালকে নির্দেশ দেয় স্টেশনে পার্ক করা গাড়ি নম্বর 00026-এ উঠে যেতে। আসলে কল্যাণী আগে থেকে ওই ট্রেনে চুপচাপ ছিল। দয়াল পার্কিংয়ে গিয়ে গাড়ি ফ্ল্যাগ স্ট্যান্ড খুলে নিয়ে ওই গাড়িতে উঠে পড়ে। তারপর সে সাইমনকে ভিডিও কল করে বেদনা ভরা অভিনয় দেখায়, বলছে আমি দেবার জোরেই বাধ্য হয়েছি। সে ভিডিও কলে ক্যামেরা ঘোরাতে ঘোরাতে সাইমন স্তম্ভিত হয়ে পড়ে। ক্যামেরার সামনে বাধা অবস্থায় ছিল অর্জুন। দয়াল পরে বলল, দেবা আমাকে এভাবেই বাধ্য করেছিল। এর পরের মুহূর্তে সে অর্জুনকে নির্মমভাবে হত্যা করে। এই দৃশ্য দেখে সাইমনের রাগ ও খুবই খারাপ লাগছে।
সে তৎক্ষণাৎ দেশে পাড়ি দেওয়ার জন্য নিজের প্রাইভেট জেটে উঠে পড়ে, আর তার লোকেরা ম্যানশনে গিয়ে দেবার উপর আবার আক্রমণ আয়োজন করে। তারা ম্যানশনের দেওয়ালে অনেক বোমা পিট করে। লিডার নিজেও পিঠে কুড়াল টেনে রেখে তৎপর থাকে। এরপর ম্যানশনের ভিতরে ঢুকেও মারামারি শুরু করে। তারা দাবি করে দেবার সব অতীত তাদের জানা, আর ম্যানশনে থাকা 18 জন কুলিও তাদের কাছে জিম্মি আছে। সিগন্যাল দেওয়া মাত্রই সবাইকে শেষ করে দেওয়া হবে। কিন্তু দেবা পাল্টা চাল চালে। সে ভিতরে সিটি অ্যালার্ম জোর করে চালিয়ে দেয় এবং জিম্মি থাকা কুলিরা হঠাৎ করে বিপরীত প্রহরায় ঝাঁপিয়ে পড়ে, গ্যাংস্টারদের ওপর আক্রমণ শুরু করে। দয়াল জানান দেয় জিম্মিদের মধ্যে একজন হচ্ছিল মহাবলী কুলি কালিসা। তার নির্দেশে কালিসা লড়াইয়ে যোগ দেয় এবং পরিস্থিতি আরও বড় মোড় নেয়। কালিসা এবং দেবা মিলে সাইমনের সব লোকজনকে উপরে চেপে ধরে আক্রমণ শুরু করে। দেবা তার পিঠ থেকে কুড়াল খুলে নিয়ে একে একে শুরুর মতো স্টাইলে সবাইকে শেষ করে দেয়। তার দল অত্যন্ত শক্তিশালী, পুরো গ্যাং তাদের সম্বন্ধে টেকসই প্রতিপক্ষ হতে পারেনি। কালিসাও একাই বহু লোককে ফেলে দেয়, ফলে দুজনে মিলে সাইমনের বাহিনী পুরোপুরি ধ্বংস করে ফেলে। অন্যদিকে কল্যাণী প্রীতিকে দেবার কাছে নিয়ে যাওয়া বললে একটি গাড়িতে বসায়, কিন্তু ড্রাইভারের সিটে আসলে সাইমনের লোকই ছিল। কল্যাণী জুতায় লুকানো ছুরি বের করতে গেলে সাইমনের লোকদের অস্ত্র দেখে সে চুপ করে যায়। তাদেরকে সোজা সাইমনের সামনে নিয়ে যাওয়া হয়। সাইমন কড়া কণ্ঠে বলল, আমার 5,000 কোটি টাকা সম্পদ ভোগ করার মতো একজন ছেলেই ছিল। তুই তাকে প্রেমের ফাঁদে ফেলেছিস, তারপর তাকে মেরে ফেলেছিস। তারপর সে দয়ালকে ভিডিও কল করে কল্যাণীর অবস্থা দেখায়। কল্যাণী বারবার বলছে দয়ালের জোরেই তা করেছে। শেষ মুহূর্তে কল্যাণী সিম্পথি বস্তুর মতো কাঁপতে কাঁপতে ছুরি হাতে সাইমনের দিকে ঘোরায়, কিন্তু সাইমন দ্রুতই তার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে তার গলায় ঢুকিয়ে ফেলে এবং তাকে মেরে ফেলে। দয়াল সেই দৃশ্য দেখে সে অবাক হয়ে যায় এবং সাইমন বলতে শুরু করে, তুই যত তাড়াতাড়ি পারিস এখান থেকে চলে যা, তোকে সামনে পেলে আমি তোকেও সেভাবেই মারবো। দেবা তখন সরাসরি সাইমনের সামনে গিয়ে প্রীতিকে বাঁচানোর চেষ্টা করে। সাইমন বলে, তুই যদি দয়ালকে সেদিন আমার কথায় মেরে ফেলতি তাহলে আজ আমার ছেলে অর্জুন বেঁচে থাকতো। এরপর প্রীতিকে হত্যার হুমকি দিয়ে দেবাকে মানসিকভাবে কষ্ট দিতে চায়। তাছাড়া সাইমন চায় দেবা সত্য পরিচয় খোলসে করে দিতে, কারণ অনেকদিন ধরে দেবা তার কাছে পরিচিত মনে হচ্ছিল। সে প্রীতিকে অপারেশন থিয়েটার কক্ষের দিকে নিয়ে যেতে বলে। সেখানে প্রীতির বুক খুলে নেওয়ার প্রস্তুতি নেওয়া হবে। সাইমনের লোকদের বলে দেওয়া হয়, যখন আমি ওয়াকি টকিতে সিগন্যাল দিব তখনই তোমরা প্রীতির হার্টের অপারেশন করবে এবং হার্ট বের করে নেবে। এই কথাটা তার লোককে বলে। যদি দেবা সত্যি কথা না বলে তাহলে এমন করা হবে। তখন দেবা ধীরে ধীরে ও শান্ত কণ্ঠে নিজের অতীত বর্ণনা করতে শুরু করে। অনেক বছর আগে দেবা এক সাধারণ কুলি ছিল। কোর্ট ইউনিয়নের কুলিরা মাল বক্স নিয়ন্ত্রণ করত। তারা কখনোই জানতো না এই বক্সে আসলে কী থাকতো, শুধু মালিকের নির্দেশ মতো পণ্য ওঠানামা করত। এমনই একদিন বিদেশি মালিকের অর্ডার আসে। সেই মালিকের যে বক্সগুলো ছিল সেগুলো তো ড্রাগস ধরা পড়ে, তাই সে কারণে সকল কুলিকে গ্রেফতার করা হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই কর্তৃপক্ষ বলেছিল যদি 100 জন নিজের অপরাধ স্বীকার করে নেয় তাহলে বাকি প্রত্যেককে ছেড়ে দেওয়া হবে। অনেকেই শেষ মুহূর্ত জানতো সে নির্দোষ ছিল, তবুও দায় স্বীকার করে নেয়। তখন দেবরাজ কুলির লিডার ছিলেন, তাছাড়া রাজশেখর বোনের স্বামীও ছিলেন এবং রাজশেখর তাকে সেখানে যেতে মানা করেছিল এবং বলেছিল তুই চলে গেলে আমার বোনের কি হবে, তুই এখানেই থাক। কিন্তু দেবা রাজশেখরের কথা না শুনে সে 100 জনের মধ্যে মিশে যায়। এই জন্য প্রীতি দেবাকে ঘৃণা করত, কারণ সে নিজের পরিবারের কথা না ভেবে ওই পথে গিয়েছিলেন। মালিকরা তাদের সবাইকে ছেড়ে দেওয়ার বদলে সমুদ্রের মাঝখানে নিয়ে তাদেরকে মেরে ফেলতে চায়। সেখানে ভয়াবহ লড়াই হয়, বহু মানুষ নিহত হয়। শেষ পর্যন্ত কুলি ইউনিয়নের ওই লিডার দেবরাজ সে মালিককে প্রাণে মেরে ফেলে এবং মালিকের 700 লোককে বিডিয়ে দেয়। সেই মালিকের নাম ছিল জেভিয়ার, আর তিনি ছিলেন বর্তমান যে মাফিয়া সাইমনের পিতা। ছোট সাইমন ওই ঘটনার সময় নিজের বাবাকে দেবার হাতে মরতে দেখেছিল, তাই সাইমন শুরু থেকে দেবাকে অচেনা মনে করত। সব সত্য সামনে আসার পর দেবা এক মুহূর্ত থেমে বলে প্রীতি তার বন্ধুর মেয়ে নয়, তার নিজের মেয়ে। এই রিভেলেশনে সাইমন পাগলের মতো রেগে ওঠে এবং দেবার সঙ্গে তাদের মধ্যকার সবচেয়ে তীব্র লড়াই শুরু হয়। দুজনে মোটামুটি লড়াই শুরু করে, কেউ কাউকে ছাড় দেয় না। সাইমন প্রথমে আঘাত করে, পরে দেবা জবাব দেয়। একপাশে দেবা সাইমনের পিস্তল দিয়ে সাইমনের লোকদের উড়িয়ে দেয়। কিছুক্ষণ মারামারি চলার পর দেবা কাবু করে সাইমনকে ধরে ফেলতে সক্ষম হয়। দেবা কুড়াল তুলে সাইমনের উপর আঘাত করতে শুরু করে। ধীরে ধীরে পরিস্থিতি তার অধীনে চলে আসে। সাইমন অনেক চেষ্টা করে যে অপারেশন কক্ষে ওয়াকিটকির মাধ্যমে সিগন্যাল দেওয়ার, এবং শেষ চেষ্টা করে বলে যদি আমি মারা যাই কেউ এসে আমার মৃত্যুর প্রতিশোধ নেবে। এরপর সে ওয়াকিটকি দৌড়িয়ে দেয় এবং প্রীতির বুক খুলে ফেলার আদেশ দেয়। কিন্তু তখন কালিসা সক্রিয়। সে ইতিমধ্যেই গ্যাংয়ের বাকি লোকজনকে একে একে খতম করে ফেলে।
পরিস্থিতি চরম দিকে ঘুরে যায়। শেষে দেবা একটি অভিনব পদ্ধতিতে সাইমনের লাক্সারি ওয়াচ কালেকশন দিয়ে একটি চেন বানায় এবং সেই চেন সাইমনের গলায় পরিয়ে তাকে হত্যা করা হয়। সবশেষে দেবা সাইমন তার গোত্র সম্পূর্ণরূপে নির্মূল করে দেয় এবং প্রীতিকে নিয়ে ম্যানশনের উদ্দেশ্যে রওনা দেয়। গল্পের এই মোড়ে শহরের ধ্বংস পরিণতি পায় এবং দেবার উদ্দেশ্যও মিটে যায়। কিন্তু হঠাৎ কোথা থেকে যেন আরেক দল অচেনা লোক এসে দেবা ও বাকিদের ঘিরে ফেলে। এদের পোশাক, হাঁটা চলার ধরন সবই আলাদা। সাইমনের গ্যাংয়ের মতো না, বরং আরও বেশি প্রফেশনাল, আরও বেশি ভয়ঙ্কর। তবে আশ্চর্যের ব্যাপার, তারা দেবাকে কিছুই করে না, বরং তারা চোখ মুখে কালো কাপড় বেঁধে ধরে নিয়ে যায়। এরপর দেখা যায় দেবাকে তারা অনেক দূর এক মরুভূমিতে এনে ফেলে দিয়েছে। চোখ খুলতেই দেবা দেখে চারপাশে অসংখ্য গ্যাংস্টার আর কিছু হাত বাঁধা নিরীহ মানুষ দাঁড়িয়ে আছে। তখনই হঠাৎ করে আকাশ গর্জন তুলে একটা হেলিকপ্টার নামতে শুরু করে, আর সেখান থেকেই নামে আরেকজন কিংবদন্তি মাফিয়া। বাইরে ভাই, আমি বলি এমন এন্ট্রি সিন জীবনে খুবই কম দেখেছি। এই সেই খতরনাক মাফিয়া দাহা, যাকে সাইমন রিসিভ করার কথা ছিল। তার অসুস্থ বাবাকে সঙ্গে নিয়ে সে এমন স্টাইলে হেলিকপ্টার থেকে নামে যে আশেপাশে সবার অবস্থা শোচনীয়। সত্যি বলতে খুবই মারাত্মক একটা সিন। তারপর দু হাতে দুটো রাইফেল তুলে নিয়ে সে একে একে সকল হাত বাঁধা বন্দীদের যাত্রা করে দেয়। এরপর সেই তার বাবা কাকার দিকে ঘুরে বলে, দুশ্মনদের তো শেষ করে দিলাম, এবার বাকিদের কি করব? কাকা ঠান্ডা গলায় বলে, সবাইকে খতম করো এবং দেবা সহ। শুনে দাহা সঙ্গে সঙ্গে তলোয়ার তোলে এবং দেবার গলায় এক দারুণ কোপ বসাতে যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ দেবার মুখ দেখে থেমে যায়। এক মুহূর্তে যেন সবাই স্থির হয়ে যায়। তারপর আমরা চলে যাই 30 বছর আগে এক ফ্ল্যাশব্যাকে। যখন দেবা জেবিআর ও তার গ্যাংকে খতম করেছিল, তখন দূর থেকে কিশোর দাহা তার নিজের চোখে দেখছিল। আসলে জেবিআর পার্টনার ছিল দাহার বাবা কাকার সঙ্গেই, আর সেই সময় দেবার ভয়ঙ্কর স্টাইলে দেখে ছোট দাহা তার ফ্যান হয়ে যায়। তখন থেকে সে খুঁজে ফিরছিল দেবাকে, কারণ সে চেয়েছিল বাবার মৃত্যুর পর দেবাকে নিজের রাইট হ্যান্ড বানাতে। তাই এত বছর পর সামনে পেয়ে সে দেবাকে সে একই প্রস্তাব দেয়। দেবা কিছুটা সময় নিয়ে কাকার কাছে গিয়ে বলে, যদি কখনো কোনো কুলির উপর কেউ হাত তোলে, তবে আমি আর দাহা মিলে পুরো দুনিয়া খতম করে দেব। কাকা তখন একেবারে থতমত খেয়ে যায়, মুখ শুকিয়ে যায়, শুধু হা হা করে মাথা নাড়তে থাকে। শেষে দেবা দাহার প্রস্তাবে রাজি হয়ে যায়, আর তাদের মধ্যে তৈরি হয় এক অদ্ভুত জোট। ঠিক তখনই দেখা যায় দাহার লোকেরা দয়ালকে ধরে সেখানে নিয়ে এসেছে। দাহা যখন তাকে মারতে যায়, দেবা হঠাৎ থামিয়ে বলে, না, এটা আমার শিকার। তারপর ধীরে ধীরে দয়ালের কাছে গিয়ে বলে, উপরে গিয়ে রাজশেখরকে কি বলবি? দয়াল ঠান্ডা মুখে বলে, আমি ওকে বলবো পাওয়ার হাউস জিনিসটা কি, সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। এই কথা শুনে দেবা এক লাঠিতে তাকে বিশাল একটা গর্তে ফেলে দেয়, আর দাহার লোকেরা তাকে সেখানে জীবন্ত কবর দেয়। ফাইনালি দেবা ও তার বন্ধুর প্রতিশোধ পুরোপুরি আদায় করে নেয়নি। বাইরে ভাই, এ মুভির শেষ চিন্তা দেখে একটাই কথা মনে হয়েছে, দেবা মানে শুধু নাম না, একদম পুরোপুরি একটা ব্র্যান্ড। এত ইমোশন, এত টুইস্ট, এত পাওয়ার, সত্যি বলি আজকাল এমন ক্লাইম্যাক্স দেখাই যায় না। তো আপনারাই বলেন, এখন দেবা আর দাহা মিলে পরের সিনে কী করবে? এই জুটি পরের পার্টে কাকে ফেস করতে চলেছে তা আপনারা কমেন্টে জানিয়ে দেন। আর এই মুভির এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আজকের মুভিটা খুবই অসাধারণ, আমার কাছে ভালো লেগেছে। অবশ্যই আপনাদের কেমন লেগেছে তা ভিডিও কমেন্টে আমাদেরকে জানাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।